দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের সব মানে তোমার চিনেমাটির, শ্বেত পাথরের, জেডের। জেড কি জিনিস বলছে, এটা হচ্ছে এক ধরনের সবুজ রঙের পাথর, সেটা কেটেও ব্যাস কালি রাখার পাত্র তৈরি করা হয়েছে। পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমাদের সোনার দোয়াত কলমও। অর্থাৎ দেখো তখন পেনটা বা লেখার যে উপকরণগুলো তাকে কতটা গুরুত্ব দেওয়া হতো। কেউ যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতো তবে তাকে এই বলেই কিন্তু আশীর্বাদ দেওয়া হতো। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি, তার ভালো নাম হচ্ছে শুভকেন্দ্রনাথ ঠাকুর। তো প্রাবন্ধিক কি বলছে যে সোনার যে দোয়াত কলম হয় তিনি সেটা এই শুভকেন্দ্রনাথ ঠাকুরের দোয়াত সংগ্রহ থেকে জেনেছিলেন। তারপরে দেখো, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। বলছে সাহিত্য বা ইতিহাসের ক্ষেত্রেও এরা একটা চরিত্রের সঙ্গে আর একটা চরিত্র বলছে যোগ ছিল, এবং সেটা কিসের মাধ্যমে? দোয়াতে। কেন এই কথা বলা হচ্ছে দেখো আমরা এখন বলবো। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। অর্থাৎ এখানে দেখো শেক্সপিয়ার, দান্তে, মিল্টন এরা সব কিন্তু ইংরেজ সাহিত্যিক। তারা ইংরেজি ভাষায় বিভিন্ন রকম বিস্তর তাদের সৃষ্টি করে গেছেন, এবং সেখান থেকে শুরু করে আমাদের প্রাচীনকালের যে সমস্ত সাহিত্যিক রয়েছেন ভবভূতি, কাশিরাম, কৃত্তিবাস, এখান থেকে শুরু করে আমাদের আধুনিক যুগ অর্থাৎ বর্তমানকালের যে সমস্ত বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক কবি রয়েছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এনাদের মতো যে বিরাট বিরাট মাপের সাহিত্যিকরা রয়েছেন তারাও কিন্তু তাদের সৃষ্টিগুলো লিখে গেছেন এই দোয়াত কলমের মাধ্যমে। এবং এই দোয়াত কলমের মাধ্যমে লেখা সাহিত্যকেই আমরা মনে রেখে, তাদের এই সৃষ্টিকেই কিন্তু আমরা মনে রেখে এই সমস্ত সাহিত্যিকদের এখনও আমরা আমাদের স্মৃতির মণিকোঠায় জায়গা দিয়েছি। কারণ এনাদের যে সৃষ্টি, এনাদের যে তৈরি সত্যি অসাধারণ, যেটা ভোলা কখনোই সম্ভব নয়। তাহলে তাদের কিন্তু সৃষ্টিগুলো এই দোয়াত কলমের মাধ্যমে হয়েছে। প্রাবন্ধিক এখানে সেটাই বোঝাতে চেয়েছে। হায় কোথায় গেল সেসব দিন, এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়, মানে ফাউন্টেন পেনেরও প্রায় সময় শেষ। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। অর্থাৎ কোন শীষ বা কোন পেনে কতটা লেখা যায় সেটাই জন্য এখন এদের প্রতিযোগিতার বিষয়, যে যত বেশি সময় ধরে লিখতে পারবে সেই যে পেনই যেন জয়লাভ করবে, এমন একটা অবস্থায় এসছে। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না, বলছে ফাউন্টেন পেনও কিন্তু তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। ভাবো কত ধরনের। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক অর্থাৎ শুনে শুনে লেখে বা ইংরেজিতে বলছে স্টেনোগ্রাফার, তাদের জন্যে, যারা বা হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। দেখো এখানে শুধু শুধু তো বলেনি 700 রকমের নিব, যে লোক যেমন লেখে যেমন তার চাহিদা সেই মতো নিবই যেন তারা সরবরাহ করতে একদম সব সময় রেডি। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। অর্থাৎ এই যে যন্ত্রযুগ যেন প্রত্যেক সবারই চাহিদা মেটানোর জন্যই সে তৈরি হয়েছে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। টাকার কুমির বলতে যাদের প্রচুর টাকা পয়সা আছে, ধনী লোক। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। ভাবো 1 পাউন্ড সমান 75 টাকা, হিসেব করে দেখো কত টাকা। অর্থাৎ যে ধনী সে চাইলে প্রচুর প্রচুর দাম দিয়ে পেন কিনতে পারেন, তারও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে এই যন্ত্রযুগ। সে সকল কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়।
অর্থাৎ এত দাম দিয়ে যে পেনটা কিনবে সেটা কি সোনার অঙ্গ, মানে তার সারা শরীরটা, সারা বডিটাই সোনা দিয়ে তৈরি। হীরের হৃদয়, অর্থাৎ এর মুখটাকে বোঝানো হচ্ছে, নিব, সেটা হিরে দিয়ে তৈরি। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টসও আছে। বলছে যেটা এত মূল্যবান ধাতু বা পাথর দিয়ে তৈরি, সোনা, হিরে, তো সেটা দিয়ে তৈরি জিনিস, যে কোনো জিনিসই মূল্যবান হবে। তো পেনও কিন্তু মূল্যবান ছিল। তারপর দেখো কি বলছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, মানে সবই বিলীন হয়ে যাওয়ার পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কারণ এখন তোমরা দেখেইছো যে আমাদের প্রথম পাঠে যখন আমাদের এই প্রবন্ধটা শুরু হচ্ছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া যে সবাই লেখক হলেও সেখানে কিন্তু কলম নেই, কারণ কলমের এখন দরকার পড়ে না। যাবতীয় যা লেখালেখি কম্পিউটারের মাধ্যমে এবং তাতে ব্যবহৃত কিবোর্ড বা টাইপরাইটারে কিন্তু সমস্ত পেনের চাহিদা মিটে যাচ্ছে। তার জন্য কিন্তু প্রাবন্ধিক বলেছেন যে কম্পিউটার জন্য এই সমস্ত যে বিভিন্ন পরম্পরায় প্রাবন্ধিকের শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন এবং বার্ধক্যে এসেও তার যে পেনের বিভিন্ন রকমের বিবরণ দিয়েছে, সব শেষ কথা হচ্ছে কি কম্পিউটার এসে সমস্ত কিছুই মুছে দিয়েছে। তাদের চাহিদা এক কম্পিউটারই মেটাচ্ছে, আর আলাদা করে পেনের দরকার পড়ছে না। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছে। অর্থাৎ প্রাবন্ধিক দেখো এখানে দুঃখ প্রকাশ করছে, কারণ তিনি তো কালি কলমের ভক্ত, তো সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তার কিন্তু কষ্ট হচ্ছে, নিজের যে টিকে থাকার অস্তিত্বকে টিকিয়ে রাখার, সেটা যেন আস্তে আস্তে নষ্ট হতে বসেছে। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্যে, তবে কি আর রইল? অর্থাৎ তাদের লেখা, তাদের স্মৃতি, সেগুলো এখন মুছে যাচ্ছে। তুমি খারাপ হাতের লেখা হলেও কম্পিউটারে যখন লিখবে যেমন অক্ষর হবে, আর একজন যে এক্সপার্ট লেখক তার লেখাও সেম, তার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। অর্থাৎ সময়ের সাথে সাথে বয়স্ক মানুষ, যখন আমরা একটা উদাহরণ দিই যে মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয় তার হাঁটার জন্য লাঠিটাকে ব্যবহার করে, কিন্তু যখন তার পা সুস্থ হয়ে যায় তখন সবার প্রথমে সে কিন্তু লাঠিটাকেই ফেলে দেয়। ঠিক তেমনই যখন কালি কলম ছিল তখন সেটাকেই অবলম্বন করেছিল সকলেই, কিন্তু এখন যে কম্পিউটার আসলো তখন সেই কালি কলম বা বিভিন্ন পরম্পরায় যে পেন বা কালি তৈরির পাত্র, দোয়াত কলম তৈরি হয়েছে, ফাউন্টেন পেন তৈরি হয়েছে, সেই সমস্ত কিছুকেই যেন ছুটি দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটার আবিষ্কারের সাথে সাথে। কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কিন্তু ইতিহাসের পাতায় কলমের কিন্তু অবস্থান, ঠাঁই একদম পুরো পাকাপাকিভাবে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। এই শব্দটা দিয়েও প্রশ্ন আসে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে, বা ক্যালিগ্রাফিস্ট শব্দের বাংলা অর্থ কী? লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, মানে মুঘল দরবারে একসময় এই সমস্ত ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের খুবই সম্মান ছিল, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে, মানে সারা পৃথিবীতেই তাদের কিন্তু একটা সম্মান ছিল আলাদা। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। ভরণ পোষণ মানে তাদের যাবতীয় থাকা, খাওয়া দাওয়া, পারিশ্রমিক সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতেন। সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। কেমন বলছে যে যে সমস্ত পুঁথি তারা লিখে গেছেন সেই সমস্ত পুঁথিগুলো দেখলে বলছে এখনো আমাদের চোখ জুড়িয়ে যাবে। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, একটা সংস্কৃত উক্তি, দেখো তার বাংলা করেছে, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। বলছে তারা যে লেখাগুলো লিখতেন তাদের প্রত্যেকটা অক্ষর একদম সমান এবং প্রত্যেকটা ছত্র সুশৃঙ্খল বা সুন্দরভাবে সাজানো, এবং সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তার মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা।
বলছে তাদের অক্ষরগুলো মুক্তোর মতো ঝকঝক করছিল। কিন্তু এত দক্ষতা থাকা সত্ত্বেও তাদের কিন্তু পারিশ্রমিক বেশি নয়, খুবই সামান্য ছিল পারিশ্রমিক। তারপরে দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এইটুকুই তার পারিশ্রমিক ছিল। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায়, 12 আনা মানে 75 পয়সা, 32,000 অক্ষর লেখানো যেত। ভাবো তাহলে। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। অর্থাৎ তাদের লেখা, তাদের হাতের অক্ষর এবং পরিচ্ছন্নতা, সেই সমস্তর জন্য কিন্তু সাহিত্যে বা ইতিহাসে যেমন তারা পাকাপোক্ত, তেমনই কিন্তু তাদের হাতের লেখার জন্য তারা গর্বও বোধ করতেন। সেগুলোকে অতি যত্ন করে তুলে রাখা হতো। কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। অর্থাৎ কলমের শক্তি বলছে তরোয়ালের চেয়েও বেশি, এবং ফাউন্টেন পেনও সেটা জাহির করে। কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়। অনুষঙ্গ শব্দের অর্থ কি? অনুষঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রসঙ্গ। বলছে সেই প্রসঙ্গ অনুসারে আমরা ব্যারেল, কার্টিজ এইসব শব্দ বলতে পারি। ব্যারেল কি? কোনো কিছু রাখার আধার, পাত্র। আর কার্টিজ তো তোমরা জানোই, এক ধরনের পেপার। বলছে লেখালেখির অনুষঙ্গ অর্থাৎ প্রসঙ্গ হিসাবে আমরা এই সমস্ত কিছু জানি। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। বলছে কদাচিৎ শব্দের অর্থ হঠাৎ। কদাচিৎ শব্দের অর্থ হঠাৎ, গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। ক্রূর শব্দের অর্থ হচ্ছে তোমার নির্দয়, মানে যার দয়া মায়া নেই। তো বলছে যারা এই কলম নিয়ে লেখালেখির কাজ করেছেন, সময় বিশেষে তাদেরকে কিন্তু হাতে তলোয়ারও ধরতে হয়েছে, মিথ্যাচারী যারা, নির্দয় যারা, তাদেরকে সাজা দেওয়ার জন্যে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। আচ্ছা, ডুয়েল জানো কি? ডুয়েল হচ্ছে যে ইংরেজদের মধ্যে একটা প্রসঙ্গ আছে বা একটা ঘটনা আছে, যে কেউ যদি কারোর প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সে তাকে অস্ত্রযুদ্ধে আহ্বান জানাতে পারে। সেটা বন্দুক হতে পারে বা তলোয়ার। যখন একে অপরের প্রতি এই কথাটা বা এই উক্তিটা দেয় যে সে তার সঙ্গে যুদ্ধ করতে চায় বা লড়াই করতে চায়, তখন বিপক্ষকেও তার কথা মতো সাড়া দিতে হয়, অর্থাৎ তাকেও ইচ্ছা না থাকলেও লড়াইটা করতে হয়। এটা ইতিহাসে ডুয়েল নামে পরিচিত। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। অর্থাৎ এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও যদি কেউ প্রিয় কলমটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে, প্রাবন্ধিক বলছেন, তবে সেটা দেখতে বেশ ভালোই লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। এখান থেকে প্রশ্ন আসে যে ধরে ধরে টাইপরাইটারে শেষ পর্যন্ত কে লিখে গেছেন? উত্তর, অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, বাকি সবাই কলমে লিখেছেন। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। তোমরা সবাই তো চেনো সত্যজিৎ রায়কে। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। লিপি অর্থাৎ লেখালেখি। তার তো অনেক প্রতিভা ছিল সত্যজিৎ রায়ের। তিনি যেমন চিত্রকর ছিলেন, তিনি যেমন চলচ্চিত্র তৈরি করেছেন, ঠিক ছবি আঁকার ক্ষেত্রেও কিন্তু তার একটা আগ্রহ বা নেশা ছিল। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। তার অন্যান্য শিল্পকর্ম বলতে বললাম না, তিনি যেমন ছবি আঁকতেন, তিনি উন্নত মানের সাহিত্যিক ছিলেন বড় মাপের, তিনি চিত্রকর ছিলেন, তিনি চলচ্চিত্র তৈরি করেছেন। তো বলছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটারই একটা নিবিড় যোগাযোগ আছে। কে না জানেন
রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ একটু বেশি বয়সে গিয়ে ছবি আঁকা শিখেছিলেন। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। পাণ্ডুলিপি বলতে খাতা, যেখানে লেখালেখি করা হয়। অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেসব ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী। অর্থাৎ কম্পিউটারে যদি কিছু সেট করে দেওয়া হয় তাহলে সে যন্ত্রের মাধ্যমে সেরকম করে নেয়, কিন্তু সেখানে শিল্পীর কোনো কৃতিত্ব থাকে না। শিল্পীর যেটা কৃতিত্ব থাকে সে নিজে নিজে যেটা সৃষ্টি করে তাতে। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, অর্থাৎ প্রাবন্ধিক বলছে আমি কালি খেকো কলমের ভক্ত, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। কারণ বল পেন ছাড়া তো আর শেষ পর্যন্ত উপায় নেই কোনো। কারণ আগের যে সমস্ত কালি কলম, তোমার পালকের কলম, কুইল, সে সমস্ত তো ব্যবহারের আর উপায় নেই, সবই তো উধাও, অদৃশ্য। এখন যেটা রয়েছে বল পেন, সেটাই তো তাকে ব্যবহার করতে হচ্ছে লেখালেখির জন্য। ওর জন্য বলছেন যে তিনি আত্মসমর্পণ করে বসে আছেন। মনে মনে সেই ফরাসি কবির মতোই বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। অর্থাৎ বাধ্যতামূলক এই ডট পেনের কাছে বল পেনের কাছে আত্মসমর্পণ করতেই হবে। তাই প্রাবন্ধিক সেখানে বর্ষতা স্বীকার করেই নিচ্ছেন, তিনি কোনো দ্বিরুক্তি বা প্রতিবাদ করছেন না। তবুও যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা, তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। মানে বর্ষতা তিনি স্বীকার করে নিচ্ছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। নিবের পেনও কিন্তু শত্রুতা করেছে, যেমন স্টাইলাস দিয়ে জুলিয়াস সিজার কাজকাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, আঘাত করেছিলেন। তো ঠিক বলছে, নিবের কলমও কিন্তু কোনো কিছুতে পিছিয়ে না, সেও কিন্তু একবার খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কি বলছে, অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরু এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থাৎ এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ইনি হচ্ছেন একজন বিখ্যাত ঔপন্যাসিক। তার বহু সৃষ্টি আছে, কালজয়ী বহু সৃষ্টি রয়েছে। তিনি কঙ্কাবতী ডমরুধর এর মতো বিভিন্ন রকম উপন্যাস লিখেছে, যা আমাদের স্মৃতিপটে এখনো ভাস্বর, আমাদের খুবই প্রিয়। তো এই ভদ্রলোক মারা গেছিলেন তার নিজের হাতের কলমেই, অসাবধানতায় তার বুকে সেটা ফুটে গেছিল এবং যার পরিণত হয়েছিল তার মৃত্যু। তো আমাদের প্রবন্ধটি শেষ হলো।